প্রিয় সুধী, দেশ টিভির নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান rmgbd.net প্রেজেন্টস RMG অ্যান্ড বাংলাদেশ পাওয়ার্ড বাই গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা অত্যন্ত সম্মানিত আজ আলোচক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মিস্টার মুজিবুল হক চুন্নু এবং বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন BKME এর প্রাক্তন প্রথম সহসভাপতি ও এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রথম সহসভাপতি মিস্টার মোহাম্মদ হাতেম। অনারেবল মিস্টার হাতেম, মিস্টার হাতেম, আমাদের অনুষ্ঠানে স্বাগতম। আজকের পর্বে আমরা গার্মেন্ট শিল্পের বিষয়ে আলোচনার পাশাপাশি শ্রম ও শ্রমিক বিষয়ে মুখ্যত কথা বলবো। শুরুতেই RMG বাংলাদেশের শ্রমিক অধিকার বিষয়ক একটি অডিও ভিজুয়াল দেখবার জন্য সবাইকে বিনীত নিমন্ত্রণ। প্রথমেই আপনার কাছ থেকে গার্মেন্ট শিল্পের যে বিদ্যমান লেবার প্র্যাকটিস এবং এর সাথে ILO এবং অ্যাকর্ড অ্যালায়েন্সের কার্যক্রম সম্বন্ধে আমরা কিছু বক্তব্য শুনি, মালিক পক্ষেরও কিছু সমালোচনা আছে, পুরো বিষয়টি নিয়ে আপনার পর্যবেক্ষণ ও মন্তব্য শুনতে চাই। দেশ স্বাধীনের পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম ILOর 8টি যে কোর কনভেনশন, তার মধ্যে 7টি কোর কনভেনশনে তিনি একদিন সই করেছিলেন এবং তিনি প্রথম পয়লা মেকে শ্রমিকদের মর্যাদার প্রতি লক্ষ্য রেখে পয়লা মেকে সরকারি ছুটি হিসেবে ঘোষণা করেছেন এবং সেই থেকে এটা আমরা সরকারিভাবে পালন করে আসছি। আমি এটুকু বলতে পারি যে গার্মেন্ট শিল্প সেক্টরটা আসলে আমাদের খুব বেশি পুরনো নয়। 80 দশক থেকে আরম্ভ হয়েছে, খুব অপরিকল্পিতভাবে ঢাকা শহরে বিভিন্ন শেয়ার্ড বিল্ডিংয়ে, ভাড়া বাড়িতে বিভিন্নভাবে এটা আস্তে 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 আমরা এটা অগ্রসর হয়েছে। আমরা আসলে আমাদের এন্টারপ্রেনাররা তারা অনেক কষ্ট করছেন। আমরা শ্রমিক নেতা বলেন, আমরা বলি, এন্টারপ্রেনার বলেন, এই শিল্পের সাথে কিছু প্রশ্ন জড়িত, যেমন শিল্পের নিরাপত্তা, সেফটি, ফায়ার সেফটি, ইলেকট্রিক সেফটি, বিল্ডিং সেফটি, ফায়ার ডোর, এইগুলি সম্পর্কে আমাদের খুব একটা সচেতন ধারণা ছিল না। যার জন্য নানান এই সমস্ত কারণে যখন 2013 সালে রানা প্লাজা দুর্ঘটনা ঘটে, সেই দুর্ঘটনায় যে সমস্ত মানুষ মারা যান তাদের প্রতি আমি আন্তরিকভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং দুঃখ প্রকাশ করছি। কিন্তু এই দুর্ঘটনা কিন্তু আমাদের অনেক শিক্ষা দিয়েছে। বলতে পারেন এই দুর্ঘটনার পরে আমরা সজাগ হয়েছি, আমরা গা ছাদে উঠেছে, আমাদের তো এই নিরাপদ কর্মস্থল প্রয়োজন। আজকে একজন শ্রমিকের যে তার যে অধিকার, সে অধিকার বাস্তবায়নের আগে প্রথম তো তার কাজ যেখানে করবে সেই কাজের কর্মস্থল নিরাপত্তা আগে প্রয়োজন। যে 2013 সালে এই ঘটনার পর
বায়াররাও আমাদের সাথে যোগাযোগ করেন, আমরাও ফিল করি যে নিরাপদ কর্মস্থল। আমরা নিরাপদ কর্মস্থল নীতিমালা তৈরি করেছি এবং আমেরিকা ভিত্তিক, ইউরোপ ভিত্তিক বায়ারদের সংগঠন জানেন, অ্যাকর্ড অ্যালায়েন্স এবং শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে ন্যাশনাল ইনিশিয়েটিভ, আইএলওর সহযোগিতায়, আমাদের বুয়েটের মাধ্যমে আমরা গার্মেন্টসের প্রত্যেকটা ফ্যাক্টরি টু ফ্যাক্টরি আমরা অ্যাসেসমেন্ট বা যেটা বলে পর্যবেক্ষণ অথবা আমরা এটা ইন্সপেকশনের ব্যবস্থা করেছি। ইন্সপেকশন করার পর আমরা এই পর্যন্ত 39টার মতো ফ্যাক্টরি পেলাম যেটা আমরা রেড মার্ক দিয়েছি, অর্থাৎ আমরা ক্লোজ করে দিয়েছি। আর 42টা ফ্যাক্টরি আমরা আংশিক ক্লোজ করেছি। আর বাকি ফ্যাক্টরিগুলো তো অনেক সমস্যা আছে, নানান বিল্ডিং সেফটির প্রশ্ন আছে, ইলেকট্রিক সেফটির প্রশ্ন আছে। এই সমস্ত জিনিসগুলি আমরা এই 3 সংগঠনেই আমরা এগুলি অ্যাসেসমেন্ট করে যারা এন্টারপ্রেনার মালিক তাদেরকে অনুরোধ করেছি, বলেছি যে আপনারা এই সমস্ত কাজগুলি করেন। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মিস্টার হাতেমের কাছ থেকে এই বিষয়ে শুনতে চাচ্ছি যে এই অ্যাকর্ড অ্যালায়েন্স মাননীয় মন্ত্রী ব্যাখ্যা করছিলেন, এ ব্যাপারে আপনাদের অবস্থানটা কি? একটা দুঃখজনক ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশের এই গার্মেন্টস সেক্টরের ইতিহাসটা কিন্তু নতুনভাবে কিন্তু মানে গড়ে উঠছে অবশ্যই। এবং সেখানে আমি মনে করি যে এটা একটা পজিটিভ দিকে এটা এখন ধাবিত হয়েছে। তো বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি মানে ওনার নির্দেশনা এবং পর্যবেক্ষণে এবং তত্ত্বাবধানে এবং ওনাকে দায়িত্ব দিয়েছেন, সাথে ওনার যে সচিব মহোদয় আছেন, মানে একটা ভালো কম্বিনেশন এবং পরবর্তীতে ওনাদের সাথে যে আইজি ফ্যাক্টরি যোগ হয়েছেন, এটা আমি মনে করি যে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের জন্য একটা মানে এই জায়গাটায় ওনাদের যে কর্মতৎপরতা, এটা আমাদেরকে অনেক দূর এগিয়ে যাবার পথে ওনারা একটা দিক নির্দেশনা আমাদের দিয়েছেন। আমরা এই সংক্রান্ত বিষয়গুলি অনেক কিছু কিন্তু জানতাম না। ফায়ার সেফটি, বিল্ডিং সেফটি, মানে কোথায় কি করতে হবে, ইলেকট্রিক সেফটিটা কীভাবে করতে হবে, এগুলি কিন্তু আমাদের আসলেই জানা ছিল না। কারণ আপনারা জানেন যে উই আর দ্য ফার্স্ট জেনারেশন। তো এইখানে কিন্তু তাদের মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু শিখেছি এবং এখন কিন্তু আমরা বলতে পারি যে আমাদের মধ্যে মোটামুটি এই বিষয়গুলি ভালো ধারণা আছে এবং বিশেষ করে ওনাদের যে কলকারখানা পরিদর্শন অধিদপ্তর, এরাও কিন্তু ওয়েল ইকুইপড এখন। এবং ধন্যবাদ মিস্টার হাতিম। আমরা একটা বিরতিতে যাব, এসে আমরা এই আলোচনা কন্টিনিউ করব। ধন্যবাদ। প্রিয় দর্শক, একটি সংক্ষিপ্ত বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর সবাইকে স্বাগতম RMGN বাংলাদেশ অনুষ্ঠানে। আমরা কথা বলছি মাননীয় শ্রম প্রতিমন্ত্রী মিস্টার চুন্নু এবং মিস্টার হাতেমের সাথে। আমরা এই পর্বে মে দিবস উদযাপনের উপর একটি সংক্ষিপ্ত প্রতিবেদন দেখতে চাই। মাননীয় মন্ত্রী, দেখুন আমার প্রতিবেদন। মে দিবসে রাজধানীতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নত করতে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন। উৎপাদন বাড়াতে হলে আমাদের মালিক শ্রমিকের একটা সুন্দর সুসম্পর্ক থাকা প্রয়োজন। যেই শ্রমিক তার কারখানায় কাজ করে, সে যদি একটা সুন্দর পরিবেশ পায়, কাজ করতে পারে, তাতে উৎপাদন ভালো হবে, উৎপাদনের মানসম্মত হবে, আবার শ্রমিকরাও আনন্দের সাথে কাজ করবে। পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন বৃদ্ধিতে নিজের ভূমিকার কথাও জানান তিনি। শ্রমিকদের জন্য বার্গেনিং এজেন্ট বলতে গেলে আমিই ছিলাম। মাননীয় মন্ত্রী, আমরা বাংলাদেশের প্রতিবেশী দেশ সহ সারা বিশ্বেই আমরা দেখছি যে জাতীয় শ্রম আইন একটি, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইপিজেড এর জন্য একটি আলাদা শ্রম আইন আছে। এই বিষয়ে বিভিন্ন আলোচনাও হচ্ছে। আপনি কি একটু ব্যাখ্যা করবেন যে কেন হচ্ছে এবং কি কারণে এটা দরকার? ইপিজেডে আমাদের একটা বিষয় আমি বলি যে আমাদের দেশ অনুন্নত ছিল। আমরা একটা সময় বিদেশি ইনভেস্টরদেরকে অ্যাট্রাকটিভ করার জন্য, তাদেরকে আসবার জন্য বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছিলাম। তখন যারা নাকি বাইরে ইনভেস্টরে যারা ইনভেস্টমেন্ট করতে আসছিলেন, তারা কিন্তু একটা কন্ডিশন দিয়েছিলেন যে তারা আসবে, ইনভেস্টমেন্ট করবেন, কিন্তু ট্রেড ইউনিয়নের যাতে সুযোগ না থাকে। কিন্তু এরপরে আমরা শ্রমিকদের স্বার্থের প্রতি লক্ষ্য রেখেই আপনাদের সবার মতামত নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ইপিজেডের জন্য আমরা আলাদাভাবে একটা আইন তৈরি করছি। এটা ক্যাবিনেটে পাস হয়েছে, এখনও পার্লামেন্টে পাস হয়নি। সেটা হলো যে ইপিজেডে যেহেতু আমাদের সাথে ইনভেস্টরদের একটা চুক্তি আছে, সেখানে ট্রেড ইউনিয়ন দেওয়া যাবে না। তবে আমরা আবার চাই যে ওইখানে শ্রমিকরা ট্রেড ইউনিয়নের সুযোগ ভোগ করুক, এবং সেই জন্য আমরা একটু অন্য ফর্মে আমরা জাস্ট সব কিছু ঠিক আছে। এই বাইরে যেভাবে আমি একটু বলি, বাইরে যেভাবে ট্রেড ইউনিয়ন যেভাবে করবে, যে আইনে করবে, ঠিক সেম আইনে ওইখানে তারা করতে পারবে, শুধু নামটা হবে ওয়ার্কার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আর এই এবং লেখা আছে ওয়ার্কার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মধ্যে আবার ইলেকশন হবে, তারা ওই সিবিআইয়ের মতো বার্গেনিং এজেন্ট হিসেবে কাজ করবে। ট্রেড ইউনিয়ন অধিকার নিয়ে কথা বলছেন যে
আসলে বলা হচ্ছে যে মালিকদের পক্ষে একটা বলা হয় যে তারা বিভিন্ন ধরনের সমস্যা দিয়ে ফ্যাক্টরিগুলোতে ট্রেড ইউনিয়ন দিচ্ছে না। আপনি কিভাবে দেখছেন? রানা প্লাজা দুর্ঘটনার পূর্বে এই গত 20-30 বছরে মাত্র 124 ট্রেড ইউনিয়ন ছিল, কিন্তু এই দুর্ঘটনার পর আমরা যখন 2013 সালে লেবার ল 2006 সালে লেবার ল আমরা আরো ব্যাপকভাবে অ্যামেন্ডমেন্ট করি, সেই অ্যামেন্ডমেন্টের সময় কিন্তু ট্রেড ইউনিয়নটা আরো সহজীকরণ করছি, এবং এর ফলে আমরা এই আজকে পর্যন্ত 2 বছরে প্রায় 380টার মতো আরো নতুন ট্রেড ইউনিয়ন আমরা এই সেক্টর দিয়েছি। এটা অনেকে বুঝতে চান না যে এই সেক্টরে যারা কাজ করে, যেসব শ্রমিক ভাই এবং বোনেরা, তাদের মধ্যে কিন্তু এই 40-50 লক্ষ আমরা যাই বলি, 80% কিন্তু গ্রামের সহজ সরল মহিলারা। তারা কিন্তু ট্রেড ইউনিয়ন, লেবার রাইটস, লেবার ল এই সম্পর্কে তাদের ধারণা নেই। তা আমরা কিন্তু লেবার ডিপার্টমেন্ট থেকে ওই শ্রমিকদের প্রতিটি ফ্যাক্টরি থেকে 10 জন শ্রমিক এনে এই ট্রেড ইউনিয়ন যেগুলি আছে তাদের নেতাদেরকে এনে মিড লেভেল ম্যানেজমেন্টে আমরা প্রশিক্ষণ দিচ্ছি, অ্যাওয়ারনেস করছি, এবং আমরা ট্রেড ইউনিয়ন দিচ্ছি না, দিচ্ছি, তবে এটারও কিছু একটা সিস্টেম আছে, সে কিছু শর্ত আছে, শর্তগুলো যারা পূরণ করে তাদেরকে আমরা ট্রেড ইউনিয়ন দিই। আমরা ট্রেড ইউনিয়ন দেওয়ার ব্যাপারে খুবই মানে এখন ইজিভাবে দিই। তা আমি লেবার রাইটস আমার যেমন দেখতে হবে, আমার তো ইন্ডাস্ট্রিও রক্ষা করছে, স্বার্থ ইন্ডাস্ট্রি আমাকে রক্ষা করতে হবে, মানে আমি মালিকের স্বার্থ নেই, ইন্ডাস্ট্রি রক্ষা না হলে আমার শ্রমিক দাবি কোথায়, আমি ট্রেড ইউনিয়ন কি করব? মিস্টার হাতেম, এই প্রসঙ্গে আমি যে কথাটা বলতে চাই যে উনি যেটা বললেন যে 380টার মতো ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন ওরা দিয়েছেন নতুন করে, মানে এই ওই রানা প্লাজার পরে। তো অবশ্যই আমি মনে করি যে এটা অনেক রেসপন্স বা অনেকগুলি আসছে এই বিষয়ে। তবে আমি একটা চ্যালেঞ্জ দিয়ে একটা কথা বলতে পারি, এই 380টার মধ্যে একটা ট্রেড ইউনিয়ন আপনারা দেখাতে পারবেন না যেটা শ্রমিকরা স্ব-উদ্যোগী হয়ে কোনো ফ্যাক্টরি থেকে করেছে। কিন্তু আমাদের সংখ্যা সেখানেই, যখন বহিরাগত কোনো ব্যক্তি গিয়ে এদেরকে প্ররোচিত করে এই ট্রেড ইউনিয়ন করায়, তখনই সেখানে সংখ্যার বিষয়টা। আমি হাতেম সাথে একটু দ্বিমত করবো, মালিকরা আপত্তি নাই, ঠিক না, আপত্তি আছে। আমি কেন জানি না, আমার একটা মনে হচ্ছে যে মালিকরা ট্রেড ইউনিয়নের মানে প্রশ্ন আসলে ওনারা একটু সাইকোলজিক্যাল একটু ভয় পান, ওই কারণে শঙ্কিত, কারণ কিন্তু এখন একটা জিনিস আপনার বুঝতে হবে, এখন কিন্তু যে সমস্ত ট্রেড ইউনিয়ন নেতারা আছেন তারা কিন্তু বেশিরভাগই আমাদের সাথে সহায়তা করছেন। আপনি দেখেন এখন আমাদের সমস্ত সেক্টরে ট্রেড ইউনিয়ন লিডাররা, আমি পার্সোনালি 2 বছর মধ্যে পরে সমস্ত ট্রেড ইউনিয়নের লিডার ফেডারেশন আছে আমার ব্যক্তিগত যোগাযোগ করছেন, তারা কোনো আনডিউ কিছু একটা আন্দোলন করবেন না, করেন না, আলাপ আলোচনা করেন, তাদের মানসিকতা চেঞ্জ হয়েছে, আপনাদের মানসিকতা চেঞ্জ হয়েছে, আর একটু চেঞ্জ হবে। মাননীয় মন্ত্রী, আমি মিস্টার হাতেমের আপনি কিন্তু জানেন যে কারা কারা আমাদের সাথে সহযোগিতা করে, বা অবশ্যই ম্যাক্সিমাম শ্রমিক নেতারাই কিন্তু পজিটিভ অ্যাটিটিউড নিয়ে ইন্ডাস্ট্রির শ্রমিকের স্বার্থে কাজ করেন, কিন্তু তার মধ্যে কিছু কিছু কিন্তু আছে যারা এই ইন্ডাস্ট্রিকে ধ্বংস করার জন্য তারা বিদেশি এজেন্ট হয়ে, কোনো দেশের এজেন্ট হিসাবে তারা এই দেশে কাজ করে। এই বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে। হ্যাঁ, ওই জায়গাটাতে আমাদের শঙ্কার কারণ। জি, ধন্যবাদ। আমাদের একটা বিরতিতে যেতে হবে, বিরতিতে ফিরে এসে আমরা কনক্লুডিং কমেন্টসে করে যাব। প্রিয় দর্শক, সংক্ষিপ্ত বিরতি যাচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর সবাইকে স্বাগতম আরএমজি অ্যান্ড বাংলাদেশ অনুষ্ঠানে। আমরা কথা বলছি মাননীয় শ্রম প্রতিমন্ত্রী মিস্টার মুজিবুল হক চুন্নু এবং মিস্টার মোহাম্মদ হাতেমের সাথে। আমরা অনুষ্ঠানে এই পর্যায়ে বাংলাদেশি মালিকানাধীন একটি ফ্যাক্টরি, টেক্সটাইল মিল দেখব। চলুন একটি ফ্যাক্টরি দেখে আসি। রাইজিং ইন্ডাস্ট্রিজ উক্ত প্রতিষ্ঠানটি আজকে প্রায় 12 বছর যাবৎ চলিতেছে। উক্ত প্রতিষ্ঠান এলাকার অনেক শ্রমিক কাজ করে। আমরা শ্রমিকদের সুযোগ সুবিধার উপর সর্বোচ্চ নজর দেওয়া থাকি, এবং আমাদের একটা নিজস্ব অ্যাম্বুলেন্স আছে, আমাদের নিজস্ব মেডিকেল সেন্টার আছে। হ্যাঁ, উক্ত মেডিকেল সেন্টার 24 ঘন্টা চালু থাকে, এবং কর্মরত অবস্থায় বা ভিতরে শ্রমিকদের যে কোনো অসুবিধা হইলে তারা ডাক্তার দেখাইতে পারে। আমাদের একটা অগ্নি নির্বাপন গাড়ি আছে, এই গাড়ি আমাদের নিজস্ব অগ্নি নির্বাপনে এবং ফ্যাক্টরির বাইরেও যে কোনো অগ্নি সংঘটিত হলে আমরা উক্ত স্থানে আমাদের গাড়ি দ্বারা সহায়তা করে থাকি।
রাইজিং নিট টেক্সটাইলে ডিজিটাল মেশিন দ্বারা উন্নত মানের সুতা ও কাপড় তৈরি করে আমরা রপ্তানিমুখী গার্মেন্টস শিল্পে অত্যন্ত বড় ভূমিকা রাখি বলে দাবি করি। আমি 11 বছর যাবৎ রাইজিং স্টিল মিলে চাকরি করি এবং মাসিক বেতন 5 তারিখে দেয় এবং হাজিরা বোনাস পাই, তারপরে ঈদের মধ্যে বোনাস পাই এবং থাকার জন্য কোয়ার্টার আছে, চিকিৎসার জন্য ডাক্তার আছে এবং বড় ধরনের অসুস্থ হলে ঢাকা অথবা মানিকগঞ্জ নিয়ে যায়, অ্যাম্বুলেন্স আছে এবং প্রতি মাসে ছুটি আছে এবং বছরে 24টা ছুটি দেয় আমাদের এবং স্যারেরা আমাদের সাথে কোনো খারাপ ব্যবহার করে না, সবসময় আমাদের ভালোটাই চায়। আমরা একদম আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা কনক্লুডিং রিমার্ক শুনতে চাই মিস্টার হাতেম, প্রথমে আপনার কাছ থেকে যে আপনি অ্যাকর্ড এয়ারলাইন্স নিয়ে আপনি কিছু বলতে চাচ্ছিলেন এবং বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ নিয়ে আপনি কি সংক্ষিপ্ত কনক্লুডিং। প্রথম পর্বে যে বিষয়গুলি নিয়ে আলোচনা আমরা শুরু করেছিলাম, অ্যাকর্ড অ্যালায়েন্সের যে আমাদের যে জিনিসগুলি দেখিয়েছে, আমরা এর সাথে আমার একটা প্রশ্ন মাননীয় মন্ত্রীর কাছে রয়েছে আমার, যে অ্যাকর্ড অ্যালায়েন্স এবং আইএলও সহকারে এই ইন্সপেকশন শুরু করার আগে আমরা সবাই বসে মানে মন্ত্রণালয়, বিকেএমই, বিজেএমই, অ্যাকর্ড অ্যালায়েন্স, আইএলও সহ এবং বুয়েটকে সাথে নিয়ে সেখানে কিন্তু একটা ন্যাশনাল স্ট্যান্ডার্ড তৈরি করা হয়েছিল ইন্সপেকশনের জন্য। আজকে ন্যাশনাল স্ট্যান্ডার্ডকে বাইপাস করে অ্যাকর্ড এবং অ্যালায়েন্স তাদের নিজস্ব কিছু স্ট্যান্ডার্ড নিয়ে, আমেরিকার স্ট্যান্ডার্ড কেউ ইউরোপের স্ট্যান্ডার্ড নিয়ে এখানে এগুলি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতেছে, যেটা আমাদের জন্য অনেকটাই আমরা আমি মনে করি অযৌক্তিক অনেক কিছুই সেখানে রয়েছে। তো এই বিষয়গুলি নিয়ে আমরা সাফার করছি এবং আমরা হয়রানির মুখে আছি। এই ব্যাপারে কি সরকারের পক্ষ থেকে কিছু করার আছে কিনা? এরপরে আমি কনক্লুড করব, সেটা হচ্ছে যে অ্যাকর্ড অ্যালায়েন্সের এর পরে সরকারের এই উদ্যোগের পরে আমি মনে করি বাংলাদেশের অ্যাপারেল সেক্টর এখন যে অবস্থানে রয়েছে, বিশ্বের যে কোনো দেশের জন্য এই বাংলাদেশের গার্মেন্টস সেক্টর একটা অনুসরণীয় এবং অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে আমরা প্লেস করতে পারি এই বাংলাদেশের গার্মেন্টস সেক্টরকে। ধন্যবাদ মিস্টার হাতেম। মাননীয় মন্ত্রী, যে আপনি বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের ভবিষ্যৎকে কীভাবে দেখছেন এবং স্পেশালি আপনি যে মন্ত্রণালয়ে গুরুদায়িত্ব পালন করছেন, আপনি কীভাবে মনে করছেন যে কী সম্ভাবনা আমাদের? আপনি জানেন যে আমাদের রপ্তানি আয় তার 80% এই সেক্টর থেকে। সন্দেহ নাই, এটাকে আমরা এত গুরুত্ব দিচ্ছি এই সেক্টরকে টিকে রাখার জন্য, মালিক শ্রমিক উভয়ের স্বার্থ রক্ষার জন্য এবং এই সেক্টরের কর্ম পরিবেশ থেকে নিয়ে শ্রমিকের অধিকার, শ্রমিকের দায়িত্ব, মালিকদের অধিকার, ফ্যাক্টরি নিরাপত্তা, সমস্ত বিষয়ে মিস্টার হাতেম যেটা বলছেন যে অ্যাকর্ড অ্যালায়েন্স তারা বাইরের সংগঠন, তারা কাজ করছেন, তাদের কাজ করতে কিছু হয়তো সমস্যা হচ্ছে, সেটাও আমরা আমাদের ইন্সপেকশনের মাধ্যমে আইজির মাধ্যমে সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করছি। এবং আমার মনে হয় 1970 সালের পরে 1970 সালে তাদের কাজ, 18 সালে আমরা আমাদের ইন্সপেকশন ডিপার্টমেন্টে 3 গুণ আমাদের জনবল বৃদ্ধি করেছি। আমাদের ইন্সপেক্টরদেরকে দেশে বিদেশে জার্মানি, ইটালিতে আমরা ট্রেনিং করাচ্ছি, তারা অনেক প্রশিক্ষিত হয়েছে এবং হচ্ছে। আমার মনে হয় যে আমরা এই সক্ষমতা অর্জন করতে পারবো যে আমাদের ফ্যাক্টরিগুলি ইন্সপেকশন, নিরাপত্তা, রাইটস সকল কিছু আমরাই করতে পারবো, সেইটুকু আমাদের পক্ষে সম্ভব। আর আমি অত্যন্ত আমার নিজের কাজের প্রতি সন্তুষ্ট যে প্রধানমন্ত্রী যে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব পালন করতে গিয়ে আমি শ্রমিক নেতৃবৃন্দ, মালিক যারা আছেন তাদের সকলের সহায়তা পেয়েছি এবং সকলের সহায়তা পেয়েছে বলে আজকে আমাদের এই গার্মেন্টস সেক্টরে আমরা খুব একটা ভালো পরিবেশে আমরা আছি। আমি যে কাজটা করছি শুধুমাত্র মালিক এবং শ্রমিকদের মধ্যে একটা আস্থার যে সৃষ্টি, একটা ডিপ রিলেশন, একটা ভালো সম্পর্ক তৈরি করার চেষ্টা করছি, সেইটা অনেকাংশে সফল। আমার মনে হয় যে গার্মেন্টস শিল্পকে আমরা সকল সম্মিলিতভাবে এই শিল্পকে আমরা এখন নাম্বার 2-তে আছি, কিন্তু আমি আশা করি আগামী 2-3 বছরের মধ্যে আমরা আরো ভালো করব, ওয়ার্ল্ডের গার্মেন্টস এক্সপোর্টার হিসেবে 1 নম্বর স্থানে আমরা যাব, এটা আমাদের চ্যালেঞ্জ। ধন্যবাদ মিস্টার হাতেম, ধন্যবাদ মাননীয় মন্ত্রী আমাদের এই প্রাণবন্ত আলোচনায় অংশ নেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব। আপনারা যারা এই পর্বটি দেখতে চান কিংবা আমাদের আগের কোনো পর্ব, লগ করুন www.rmgbd.net। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।